আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ৪৯তম স্পেশাল বিসিএস এর বিষয়ভিত্তিক আজকের এই ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয় এডুকেশন। আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত আছেন যে শিক্ষা বিষয়ে ৪৯তম স্পেশাল বিসিএস এ পদের সংখ্যা ৩০টি। তাই আপনাদের একটি সঠিক প্রস্তুতিই পারে এই লড়াইয়ে অনেকখানি নিজেদেরকে এগিয়ে রাখতে। আজকের ক্লাসে মেন্টর হিসেবে আমি আছি তানজিয়া রাতুল রনি, প্রভাষক শিক্ষা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। আমি ৩৮তম বিসিএস শিক্ষা পরিবারের একজন সদস্য। শুরুতেই আমাদের আজকের ক্লাসের টপিকগুলো জেনে নেওয়া যাক। আজকে আমাদের টপিক শিক্ষা প্রশাসন, ব্যবস্থাপনা ও সংগঠন, শিক্ষায় তত্ত্বাবধান, পরিদর্শন ও পরিবীক্ষণ, শিক্ষাক্রম ও পাঠ্যসূচি, লক্ষ্য, উদ্দেশ্য, যোগ্যতা, ব্লুমের ট্যাক্সোনমি। টপিকের পরিধি ও গুরুত্ব বিবেচনায় আজকের ক্লাসটিকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে শিক্ষা প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা সংগঠন, শিক্ষায় তত্ত্বাবধান, পরিদর্শন ও পরিবীক্ষণ। দ্বিতীয় ভাগে রয়েছে শিক্ষাক্রম, পাঠ্যসূচি, শিক্ষাক্রমের লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষণফল, যোগ্যতা, যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম। তৃতীয় ভাগে রয়েছে ব্লুমের ট্যাক্সোনমি, যাতে শিক্ষণ উদ্দেশ্যের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করা হয়েছে। প্রতি ভাগে সাধারণ আলোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়াদি চিহ্নিতকরণ ও প্রতি ভাগের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রয়োজনীয় এমসিকিউ এর নমুনা যুক্ত করে দেয়া হয়েছে, যা বুঝিয়ে দেয়া হবে। প্রথম ভাগের আলোচনা শুরু করা যাক। শিক্ষা প্রশাসন কি? এই বিষয়ে জানতে হলে আমাদের শুরুতেই জানতে হবে প্রশাসন কি। প্রশাসন হচ্ছে একটি সাধারণ উদ্দেশ্য অর্জনার্থে কোনো জনগোষ্ঠীর সহযোগিতা লাভের লক্ষ্যে তাদের নেতৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ করা। খেয়াল করুন, এখানে নেতৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ শব্দ তিনটি প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসনের আরেকটি সংজ্ঞা হচ্ছে সংগঠনের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানবিক ও বস্তুগত সম্পদের ব্যবহার। প্রশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ অ্যাডমিনিস্ট্রেশন, যা একটি ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্ট্রেট থেকে এসেছে। অ্যাড অর্থ সেবা করা, মিনিস্ট্রেট অর্থ ব্যবস্থাপনা। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কথাটি দ্বারা আসলে সেবামূলক উদ্দেশ্য নিয়ে কোনো বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনাকে বোঝায়। অন্যভাবে বলা যায়, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান সমবায় গঠিত কার্যক্রমকেই প্রশাসন বলা হয়। এ থেকে আমরা বুঝতে পারি প্রশাসন শব্দটি কোনো একক বিষয় নয়, প্রক্রিয়াটি কতগুলো ধাপে বিন্যস্ত। এই ধাপগুলোর মধ্যে রয়েছে পরিকল্পনা বা প্ল্যানিং, সংগঠন বা অর্গানাইজিং, নির্দেশন ডিরেক্টিং, সমন্বয় সাধন কোঅর্ডিনেটিং, নিয়ন্ত্রণ কন্ট্রোলিং, মূল্যায়ন বা ইভ্যালুয়েটিং। এবার শিক্ষা প্রশাসন বলতে আসলে কি বোঝাচ্ছে সেটি সম্পর্কে আমরা ধারণা লাভের চেষ্টা করব। ইংরেজিতে শিক্ষা প্রশাসন বা এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝাচ্ছে? Educational administration is regarded as the process of integrating the appropriate human and material resources that are made available and made effective for achieving the purposes of a program of an educational institution. শিক্ষা প্রশাসনের ধারণাটি এমন একটি ধারণা যেখানে প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপ পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা অনুযায়ী সেই কার্যকলাপগুলির আয়োজন করতে হয়। আয়োজনের পর এই কার্যকলাপ কর্মকাণ্ডের সমন্বয় সাধন করতে হয় এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রয়োগ করতে হয়, যে উদ্দেশ্যে কার্যকলাপগুলো পরিকল্পনা এবং আয়োজন করা হয়েছে তার মূল্যায়ন করতে হয়।
মূল্যায়নের পরে যদি দেখা যায় সেখানে কোনো পরিবর্তন প্রয়োজন, তাহলে সেটি আনয়ন করা হয় এবং পরবর্তীতে সেটিকে দিক নির্দেশনা প্রদান করা হয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত এই প্রক্রিয়াগুলির সামগ্রিকতাকে শিক্ষা প্রশাসন বলে। শিক্ষা প্রশাসনের উপাদান গুলো হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাক্রম, প্রতিষ্ঠান, বস্তুগত সুবিধাদি, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিধি সেগুলো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যধারা। এই ছকে এক নজরে শিক্ষা প্রশাসনের পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা যায়। শিক্ষা বিষয়ের বিষয়বস্তু, প্রশাসনিক বিষয়বস্তু। শিক্ষা বিষয়বস্তু বিস্তৃত এবং সুবিশাল। সেখানে উদ্দেশ্য, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাক্রম, বস্তুগত সুবিধাদি, সংগঠন, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন রয়েছে। আরো অনেক কিছু ধাপে ধাপে এখানে যুক্ত। আমরা এক নজরে এ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। শিক্ষা প্রশাসনের মূলনীতিগুলো জানা যাক। শিক্ষা প্রশাসন অবশ্যই একটি উপায় বা একটি ওয়ে টু অ্যাচিভ সাম গোলস অ্যান্ড অবজেক্টিভস। শিক্ষা প্রশাসন কোনো পরিণতি নয়, এটি আমাদের একটি পথ নির্দেশ করে, যে পথের শেষে রয়েছে একটি নির্দিষ্ট লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানের কিছু লিখিত এবং নির্দিষ্ট নিয়ম কানুন থাকে। প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের দায়িত্ব ও ক্ষমতা সুনির্দিষ্ট থাকে। এখানে ব্যক্তি স্বার্থের উপর সমষ্টিগত স্বার্থ প্রাধান্য পায়। প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপের জন্য প্রতিটা ইউনিটের দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত থাকে। এটি একটি গণতান্ত্রিক নীতি অনুসরণ করে এবং কোনো সমস্যা উত্থাপনকালে উপস্থ কর্মকর্তার কাছে পরিস্থিতি ব্যাখ্যা সহ সুপারিশ দেওয়া হয়, যা একটি নিয়মতান্ত্রিক বিষয়। পেশাগত উন্নতির উপায় ও অনুপ্রেরণা সৃষ্টির ব্যবস্থাগুলি অব্যাহত রাখতে হয়। এখানে POSDCORB বলতে কি বোঝায়? এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এমসিকিউ হিসেবে এটি পরীক্ষায় বারবার আসে। শিক্ষাবিদ লুথার গুলিক প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে শনাক্ত করেছেন এইভাবে: পরিকল্পনা, সংগঠন, কর্মচারী নিয়োগ, পরিচালনা, সমন্বয় সাধন, রিপোর্টকরণ, বাজেট প্রণয়ন। এই প্রত্যেকটা প্রক্রিয়া, এই প্রত্যেকটা শব্দের ইংরেজি প্রতিশব্দগুলোর প্রথম অক্ষর নিয়ে আসলে POSDCORB গঠিত। পরীক্ষায় আসে POSDCORB কিসের সাথে জড়িত? উত্তর হচ্ছে শিক্ষা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষা প্রশাসনের কার্যাবলী। শিক্ষা প্রশাসনের কার্যাবলী বলতে এখানে শিক্ষা প্রশাসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের নীতি, বিধি, নির্দেশিকা প্রণয়ন করেন, সেই অনুযায়ী সম্পদের দক্ষতার সাথে বন্টন করেন। তিনি একাডেমিক গুণমান রক্ষা করেন। শিক্ষা প্রশাসকদের জন্য শিক্ষার্থীদের কল্যাণ একটি কেন্দ্রীয় বিষয়। এই ব্যাপারে তিনি যথাযথ নীতি প্রণয়ন এবং ব্যবস্থাপনার ব্যবস্থা করেন। শিক্ষা প্রশাসককে কেবল আমলা হিসেবে দেখা হয় না, তিনি প্রতিষ্ঠানের বৃদ্ধি ও উন্নয়নের জন্য একজন গভীর দৃষ্টিভঙ্গি সম্পন্ন নেতাও। শিক্ষা প্রশাসনের পরে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা শব্দটি চলে আসে। ব্যবস্থাপনা শব্দটি বুঝতে হলে, শিক্ষা ব্যবস্থাপনা শব্দটি বুঝতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ব্যবস্থাপনা কি। এখানে ব্যবস্থাপনার কতগুলো সংজ্ঞা দেওয়া হচ্ছে। F.W. টাইলরের মতে, ম্যানেজমেন্ট is the art of knowing what you want to do and then seeing that is done in the best and cheapest way.
এই শব্দ যুগল আমাদেরকে মনে করিয়ে দেয় অল্প সম্পদ ব্যবহার করে কিভাবে বৃহৎ ফলাফল পাওয়া যায়। আরেকটি সংজ্ঞা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাজ এ প্রসেস কনসিস্টিং অফ প্ল্যানিং, অর্গানাইজিং, actuating, controlling, performed to determine and accomplish the objective by the use of people and resource. এই সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের বিভিন্ন কলাকৌশলে জনশক্তি ও সম্পদকে কাজে লাগিয়ে স্বল্পতম ব্যয়ে সর্বাধিক দক্ষতার সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য হাসিল করাই হচ্ছে ব্যবস্থাপনা। শিক্ষা ব্যবস্থাপনা কি? শিক্ষা কার্যক্রমগুলির উন্নয়নের লক্ষ্যে প্রাপ্ত বস্তুগত ও মানবীয় সম্পদ কার্যকর প্রণালীতে ব্যবহার করে জাতীয় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জন নিশ্চিত করাই শিক্ষা ব্যবস্থাপনা। সহজ ভাষায় বলা যায়, নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য শিক্ষার সামগ্রিক কার্যক্রম বাস্তবায়নের জন্য যে কৌশল অবলম্বিত হয় তাকে শিক্ষা ব্যবস্থাপনা বলা যায়। শিক্ষা ব্যবস্থাপনার প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা ব্যবস্থাপনার শব্দটি আসলে ব্যবসা, প্রশাসন ও ব্যবস্থাপনা থেকে এসেছে। সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্রে এই শব্দটি প্রচলন করা হয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমেরিকার শিক্ষাবিদগণ প্রথম এটি প্রচলন করেন এবং এরপর থেকেই শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনা ফলপ্রসূ জ্ঞান অর্জনের একটি পৃথক শাখা হিসেবে উদ্ভাবিত হয়, যা অতি সম্প্রতি কালের উদ্ভাবন। পরীক্ষায় আসে শিক্ষা ব্যবস্থাপনা উৎপত্তি হয়েছে কোন ধারণা থেকে? উত্তর হচ্ছে ব্যবসা, প্রশাসন ও ব্যবস্থাপনা অথবা ব্যবসা ব্যবস্থাপনা। প্রশ্নে আসে শিক্ষা প্রশাসন ধারণাটি কোন দেশে সর্বপ্রথম প্রচলিত হয়? উত্তর হচ্ছে আমেরিকা। অনেকে প্রশাসন ও ব্যবস্থাপনা পদ দুইটিকে সমার্থক হিসেবে মনে করেন। মূলত কাজের দিক থেকে এদের কিছু পার্থক্য রয়েছে। এতক্ষণ আলোচনার পরে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে শিক্ষা প্রশাসন প্রধানত নীতি প্রণয়নের সাথে জড়িত, আর ব্যবস্থাপনা সেই নীতি প্রণয়ন করা হয়েছে সেই অনুযায়ী কার্য সম্পাদন করে। সঠিক বাস্তবায়নযোগ্য ব্যবস্থাপনার মাধ্যমে সর্বাধিক কার্য সম্পাদন করাই হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষা ব্যবস্থাপনার বহুবিধ গুরুত্ব রয়েছে। এটি একটি সহায়ক শিক্ষণ পরিবেশ তৈরিতে এবং তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবস্থাপনা যদি ঠিক না হয় তাহলে শিক্ষণ পরিবেশে শিক্ষার্থীর কল্যাণে বাস্তবায়িত হবে না। পাঠ্যক্রম উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, সম্পদের সুসংগঠিত ব্যবস্থাপনা, যা আর্থিক, মানবিক, বস্তুগত যে সম্পদই হোক না কেন সেটি শিক্ষা ব্যবস্থার গুরুত্ব, নেতৃত্ব ও দূরদর্শী নির্দেশনা প্রদানের ক্ষেত্রেও দেখা যায়। শিক্ষা ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব, দূরদর্শী নির্দেশনার উদ্ভব হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সম্প্রদায় সহ বিভিন্ন বিনিয়োগকারীদের, স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করা শিক্ষা ব্যবস্থাপনার একটি মূল উপাদান। সর্বোপরি শিক্ষার মান নিশ্চিতকরণ এবং দায়িত্বশীলতার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা ব্যবস্থাপনাকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার আর্ট ও কৌশল বলা হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন এভাবে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার আর্ট বা কৌশল বলা হয় নিচের কোনটিকে? উত্তর ব্যবস্থাপনা। এবারে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানব শিক্ষা ব্যবস্থাপনা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাপনায় দুটি প্রধান প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নিচে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর বা সংস্থাসমূহ সম্পর্কে এক নজর জেনে নেওয়া যাক।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গঠিত প্রতিষ্ঠান হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বাংলাদেশের সব জেলায় জেলা শিক্ষা অফিসে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এর কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নবসৃষ্ট সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দপ্তর বা অফিস সমূহের কার্যাবলী, গঠন ইত্যাদি সম্পর্কে আমাদের জানতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যাবলী এবং গঠন সম্পর্কেও আমাদের একইভাবে জানতে হবে। এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রূপকল্প এবং অভিলক্ষ্য রয়েছে। সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও দক্ষতা ভিত্তিক জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিলক্ষ্য। এর রূপকল্প হচ্ছে সবার জন্য মানসম্মত প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা। প্রাথমিক শিক্ষার বহুবিধ কার্যাবলী রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা সংক্রান্ত আইন ও বিধিমালা প্রণয়ন, বিভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন, প্রাথমিক শিক্ষা স্তর এবং গণশিক্ষার জন্য শিক্ষাক্রম প্রণয়ন, প্রাথমিক শিক্ষা স্তরে পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত সকল কাজ, প্রাথমিক ও গণশিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ ও গবেষণা, প্রাথমিকের শিক্ষায় পরিবীক্ষণ ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলো রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যাবলী হিসেবে। এখানে এক নজরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো দেখে নেওয়া যাক। মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় রয়েছে, যার অধীনে রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং এর অধীনস্থ উপজেলা বা থানা শিক্ষা কার্যালয়ের অধীনে রয়েছে মাঠ পর্যায়ের প্রধান সংগঠন প্রাথমিক বিদ্যালয়। এছাড়া রয়েছে পিটিআই এবং ইউআরসি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়গুলোর ধরন। আমাদের দেশে মোট 10 ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়, টিআই সংযুক্ত পরীক্ষামূলক প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি বিদ্যালয়, রেজিস্ট্রেশনবিহীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, উচ্চ মাদ্রাসার ইবতেদায়ী শাখা, কিন্ডারগার্টেন স্কুল, উচ্চ বিদ্যালয় প্রাথমিক শাখা এবং এনজিও পরিচালিত স্কুল রয়েছে। শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কে জানার পরে আমরা চলে যাব শিক্ষা সংগঠনে। সংগঠন শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অর্গানাইজেশন। শিক্ষা সংগঠনে আসলে কি কি কাজ হয়, চলুন এ বিষয়ে একটু ধারণা লাভ করি। শেখা ও শেখানোর কাজটি 3টি প্রধান উদ্দেশ্যে করা হয়ে থাকে। উদ্দেশ্যগুলো হচ্ছে জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন এবং দৃষ্টিভঙ্গি ও মননশীলতা সৃষ্টি। এই 3টি কাজের জন্য সামগ্রিক যে আয়োজনের প্রয়োজন হয় সাধারণভাবে তাকেই আমরা শিক্ষাদান সংগঠন বলতে পারি। শিক্ষাদান সংগঠনের যে বিশেষ দিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য নিরূপণ, উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু প্রকৃতি পরিসর নির্ধারণ, বিষয়বস্তু এবং উদ্দেশ্যের ভিত্তিতে শিক্ষণ পদ্ধতি ও কৌশল নির্ধারণ,
সময় ও অর্থের সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিতকরণ, যা ব্যবস্থাপনার অন্তর্গত, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু নিশ্চিতকরণ এবং মূল্যায়ন ও অনুসরণ। সকল সংগঠন নিশ্চিত করার উদ্দেশ্যে শিক্ষাগত যে সকল উপাদান প্রয়োজন তা খুবই সাধারণভাবে আমরা এভাবে বলতে পারি: শিক্ষাক্রম ও পাঠ্যসূচি, শ্রেণীকক্ষের শিক্ষাপকরণ, আসবাবপত্র ও সাজ সরঞ্জাম, বর্ষপঞ্জি, বার্ষিক পাঠ পরিকল্পনা ও প্রাত্যহিক পাঠ পরিকল্পনা প্রণয়ন, সহায়ক শিক্ষা ব্যবস্থাগুলি। শিক্ষা সংগঠনের পরেই আমরা এবার তত্ত্বাবধান সম্পর্কে জানব। তত্ত্বাবধান হলো কোনো কিছু সামগ্রিকভাবে দেখা, পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী নির্দেশ বা পরামর্শ প্রদান। শিক্ষায় তত্ত্বাবধান একটি গুরুত্বপূর্ণ দিক। শিক্ষায় তত্ত্বাবধান বলতে শিক্ষণের মান উন্নীতকরণে সাহায্য বা সহযোগিতা প্রদান। এখানে শিক্ষা তত্ত্বাবধানের দুটো সংজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষাবিদ জন লেভেলের মতে শিক্ষার্থীর আচরণ ব্যবস্থাপনাই হচ্ছে তত্ত্বাবধান। আচরণ ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার মানের উৎকর্ষ সাধন হয়। আলফান্সো ও সমকালের অন্যান্য শিক্ষাবিদগণের মতে শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা এ সংক্রান্ত নির্দেশনা, প্রশাসন ও শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনের আনয়নের ব্যবস্থার সাথে যে সকল কার্যাবলী সম্পর্কিত সেগুলোই হচ্ছে তত্ত্বাবধান। তার মানে তত্ত্বাবধানের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একটি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা এবং সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। শিক্ষণ ও শিক্ষণ কাজের উপযোগী পরিবেশ সৃষ্টিতে তত্ত্বাবধানের ভূমিকা নিম্নরূপ। তত্ত্বাবধানের মান বৃদ্ধি হলে শিক্ষণ পদ্ধতি প্রয়োগের কার্যকারিতা বৃদ্ধি পায়। শিক্ষণের জন্য অনুকূল ভৌত, সামাজিক ও মনস্তাত্ত্বিক পরিবেশ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীর কল্যাণে অতীব গুরুত্বপূর্ণ। শিক্ষা কার্যের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, শিক্ষণ সামগ্রী সংগ্রহ সরবরাহ করে সকল প্রকার শিক্ষণ কার্যের মধ্যে সমন্বয় সাধন করে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব। তত্ত্বাবধানের মাধ্যমে আসলে বোঝা যায় কখন কোন উদ্যোগ নিতে হবে, কখন কোন শিক্ষণ সামগ্রীর দরকার এবং সেই অনুযায়ী তা সরবরাহ করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্টাফ শিক্ষকের সহযোগিতায় তত্ত্বাবধান কাজ স্বাভাবিক গতিতে অগ্রসর হয়। এর ফলে উন্নততর শিক্ষণ কাজে শিক্ষকদের নতুন দায়িত্ব গ্রহণ সহজ হয়, তাদের মধ্যে সুসম্পর্ক আরো দৃঢ় হয় এবং এই জাতীয় সকল শিক্ষণ সমস্যা দূর করা সম্ভব হয়। তত্ত্বাবধান শুধু শিক্ষার্থীর জন্যই কল্যাণকর নয়, এতে শিক্ষকদের সৃজনশীলতা বিকাশেও প্রয়োজনীয় সাহায্য, অনুপ্রেরণা, নির্দেশনা এবং তত্ত্বাবধানের ভূমিকায় তা কাজে লাগানো যায়। শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক মান এতে উন্নীত হয়। শিক্ষায় তত্ত্বাবধানের পরে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষায় পরিদর্শন বা এডুকেশন ইন্সপেকশন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে শ্রেণী শিক্ষাদান পদ্ধতির মান উন্নয়ন, অফিসের সকল প্রকার কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীর পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রতিষ্ঠান তথা দেশের কল্যাণে সেবাদান নিশ্চিতকরণের প্রক্রিয়ার নামই শিক্ষায় পরিদর্শন। পরিদর্শনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন, প্রশাসন, ব্যবস্থাপনা এই তিনটি কাজের সমন্বয় করা যায়, যা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পয়েন্ট। কিসের মাধ্যমে সংগঠন, প্রশাসন, ব্যবস্থাপনায় সমন্বয় করা যায়? উত্তর, শিক্ষায় পরিদর্শন। বর্তমানে পরিদর্শন কেবল দেখাশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করে তাদের বিভিন্ন সীমাবদ্ধতা সংশোধনের প্রেরণা দান করা হয় শিক্ষায় পরিদর্শনের মাধ্যমে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন তথা সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট পড়ে।
এবং এই সকল কিছুই পরিদর্শন প্রক্রিয়ার পরিধি। শিক্ষায় পরিদর্শন এবং তত্ত্বাবধানের মধ্যে পার্থক্য রয়েছে। খুব সাধারণভাবে পরিদর্শন শব্দটি কর্মপরিধি সংকীর্ণ, কিন্তু তত্ত্বাবধানের কর্মপরিধি ব্যাপক এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। পরিদর্শন অনেকটা নিয়মতান্ত্রিক, কিন্তু তত্ত্বাবধান নমনীয় একটি ব্যবস্থা। পরিদর্শনে বিদ্যালয়ের উপর কর্তৃত্ব বজায় রাখার একটি ব্যাপার থাকে, কিন্তু তত্ত্বাবধান বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে নমনীয় ভূমিকা পালন করে। পরিদর্শন একটি রুটিন মাফিক পদ্ধতি, কিন্তু তত্ত্বাবধান একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। পরিদর্শনে নিয়ম কানুন প্রতিষ্ঠা প্রাধান্য লাভ করে, কিন্তু তত্ত্বাবধানে একটি স্বতঃস্ফূর্ত কর্মপ্রেরণা সৃষ্টি করার চেষ্টা করা হয়। এক কথায় পরিদর্শন ও তত্ত্বাবধানের পার্থক্য হচ্ছে পরিদর্শন অনেকটা কঠোর এবং তত্ত্বাবধান তার থেকে কিছুটা নমনীয় ব্যবস্থা। দুটোই শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষায় পরিবীক্ষণ কি? শিক্ষার পরিবীক্ষণ বা এডুকেশন মনিটরিং হলো শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা, গুণগত মান এবং শিক্ষার্থীদের অগ্রগতি পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার একটি প্রক্রিয়া। এখানে দুটি শব্দ গুরুত্বপূর্ণ, পর্যবেক্ষণ ও মূল্যায়ন। প্রশ্ন আসে এভাবে, পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিচের কোনটির সাথে জড়িত? উত্তর, শিক্ষায় পরিবীক্ষণ। শিক্ষায় পরিবীক্ষণের উদ্দেশ্য হচ্ছে শিখন শেখানো পদ্ধতির উন্নয়ন করা, স্বতন্ত্র শিক্ষার্থীর চাহিদা পূরণ করা, শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়ন করা। অর্থাৎ শিক্ষায় পরিবীক্ষণের পরিধি ব্যাপক। পরিবীক্ষণ প্রক্রিয়ার উপকরণ বা সামগ্রী: মূল্য যাচাই, অভিক্ষা, প্রশ্নোত্তর, মতামত জরিপ, পর্যবেক্ষণ, রেটিং স্কেল, রেকর্ড সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ, অগ্রগতি রিপোর্ট, এই সবকিছুই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবীক্ষণে সাহায্য করে। এবার জেনে নেওয়া যাক একজন শিক্ষার্থীর শিক্ষাগত অর্জন পরিবীক্ষণে আসলে কি কি দিকসমূহ বিবেচনা করা হয়। শিক্ষার্থীর প্রত্যক্ষ তত্ত্বাবধান: শ্রেণী কার্যক্রম চলাকালে যা করা হয়, এতে দেখা হয় শিক্ষার্থী কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে কতটুকু অগ্রসর হয়েছে, যা একটি সার্বক্ষণিক বা প্রত্যক্ষ তত্ত্বাবধানের আওতায় পড়ে। তীক্ষ্ণ পর্যবেক্ষণ: শিক্ষার্থীর সক্রিয়তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ, শিখন কাঠিন্য বা শিখন ঘাটতি শনাক্তকরণ এবং শিখন অগ্রগতির তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করে। কার্য যোগাযোগ ও সংশোধন: শ্রেণী কাজে অংশগ্রহণ ও সক্রিয়তা বিষয়ক ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা এবং নিরাময়ের ব্যবস্থা করা। শিক্ষক দক্ষতা তত্ত্বাবধান: শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান, শিখন শেখানো কার্যাবলী এবং মূল্যায়ন দক্ষতা জানার জন্য এটি করা হয়। এটি পর্যবেক্ষণ, মতামত জরিপ, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ প্রভৃতি প্রক্রিয়ায় করা হয়ে থাকে। এবারে পরিবীক্ষণ এবং পরিদর্শনের পার্থক্যগুলো জেনে নেওয়া যায়। এই প্রক্রিয়াগুলো কাছাকাছি হলেও এটা হুবহু এক নয়। যেভাবে তত্ত্বাবধান এবং পরিদর্শনের পার্থক্য পরিলক্ষিত হয়েছিল, সেভাবে পরিদর্শন এবং পরিবীক্ষণের কিছু স্পষ্ট সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। পরিদর্শন হলো কার্য উন্নয়নের জন্য নির্বাহী নির্দেশনার বাস্তবায়ন। পরিবীক্ষণ হলো কার্য উন্নয়নের জন্য তীক্ষ্ণ পর্যবেক্ষণগত দক্ষতার প্রয়োগ। পরিদর্শন কঠোর নির্দেশনা সমেত হয়ে থাকে, পরিবীক্ষণ অনেকটা নমনীয়।
পরিদর্শন তত্ত্বাবধানের পরিপূরক নয়, কিন্তু পরিবীক্ষণ তত্ত্বাবধানের পরিপূরক। পরিদর্শনের পরিণতি কার্য উন্নয়ন বা শাস্তিভোগ, পরিবীক্ষণের পরিণতি কার্য উন্নয়নের পরামর্শগত সহযোগিতাপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ বলা যায় যে পরিদর্শন অনেকটা প্রভুত্বমূলক চেতনা ধারণ করে, কিন্তু পরিবীক্ষণে রয়েছে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক চেতনা। পরিদর্শনের মাধ্যমে নীতি নির্ধারিত হয়, পরিবীক্ষণে নীতি নির্ধারিত হয় না। পরিদর্শন নেতিবাচক প্রতিক্রিয়ায় হতে পারে, পরিবীক্ষণের প্রতিক্রিয়া সবসময় ইতিবাচক। এ থেকে বোঝা যায় পরিদর্শন কম সময় সাপেক্ষ, কিন্তু পরিবীক্ষণ একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। শিক্ষায় তত্ত্বাবধান, পরিদর্শন এবং পরিবীক্ষণের পরেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি চলে আসে সেটি হচ্ছে শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা। আর্থিক ব্যবস্থাপনা বলতে আমরা এই চিত্রটি দ্বারা কিছুটা ধারণা লাভ করতে পারি। অর্থ সম্পদ আমাদের সবকিছুতেই দরকার, কিন্তু সেই অর্থ সম্পদের সঠিক ব্যবহার এবং যথাযথভাবে সেই অর্থ সম্পদ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাহায্য করছে কিনা, সেই প্রক্রিয়াটি আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। শিক্ষা খাতে পরিকল্পনা অনুসারে বরাদ্দকৃত অর্থ, বস্তুগত সম্পদ শিক্ষার উন্নয়নে যথাসময়ে যথাস্থানে পৌঁছে দিয়ে তার কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ প্রক্রিয়াকেই শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা বলা যায়। শিক্ষা খাতে অর্থ সংগ্রহের উৎসসমূহ জানার দরকার আছে, এতে করে শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। শিক্ষায় আর্থিক ব্যবস্থাপনা সাধারণত রাষ্ট্রীয় বাজেট অনুমোদনের পর নির্বাহী কর্তৃপক্ষের আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। বর্তমানে রাষ্ট্রীয়ভাবে শিক্ষার ব্যয় নির্বাহের জন্য অর্থ এবং সম্পদ দুটোই প্রদান করা হয়। একটু বিস্তারিত বললে ব্যাপারটি বোঝা যাবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ পর্যায়ে মোট শিক্ষা প্রতিষ্ঠানের 85% পরিচালিত হয় বেসরকারি ব্যবস্থাপনায়, কিন্তু এই 85% শিক্ষক এবং কর্মচারীদের বেতনের 80% আসে সরকারি অনুদান থেকে। শিক্ষা খাতে যে বিপুল পরিমাণ অর্থ দরকার তা সরকারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। মোট শিক্ষা সম্বন্ধীয় ব্যয়ের 70-80% তাই প্রদান করা হয় সরকারের তহবিল থেকে, এবং বাকি 20-30% সংগ্রহ করা হয় অন্যান্য উৎস থেকে। কি কি উৎস থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের আয় হয় সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের কিছু খাত দেয়া আছে, সেগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ছাত্র ভর্তি ফি, ছাত্র বেতন, পরীক্ষার ফি হিসেবে আয়, বিদ্যালয়ের সম্পত্তি থেকে আয়, অকেজ আসবাবপত্র বিক্রয় লব্ধ আয়, বার্ষিক ফি বা খেলাধুলার ফি হিসেবে আয়। এছাড়াও শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ সরকারি অনুদান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের খাত যেমন গুরুত্বপূর্ণ একটি দিক, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ের খাতও গুরুত্বপূর্ণ একটি দিক এর আর্থিক ব্যবস্থাপনা বোঝার জন্য। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ব্যয়ের খাত রয়েছে। এর মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা, আসবাবপত্র ক্রয়, অন্যান্য মনোহারী দ্রব্য ক্রয়, বার্ষিকী প্রকাশ, খেলাধুলার সরঞ্জামাদি ক্রয়, ক্রীড়া প্রতিযোগিতা, পরীক্ষা পরিচালনা, গ্রন্থাগার এবং বিজ্ঞানাগারের জন্য প্রয়োজনীয় বই ও যন্ত্রপাতি সংগ্রহ, বিদ্যালয়ের মেরামত বাবদ ব্যয়, শিক্ষা ভ্রমণ, সাহিত্য সংস্কৃতি, বার্ষিক পুরস্কার বিতরণী ইত্যাদি অনুষ্ঠানে ব্যয়, শিক্ষক কর্মচারীদের পিএফ জমা, শিক্ষা উপকরণ ক্রয় এবং বিজ্ঞানাগার নির্মাণ রয়েছে। পরীক্ষায় প্রশ্ন এভাবে আসে, নিচের কোনটি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের খাত? নিচের কোনটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ের খাত? তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম। এবারে শিক্ষায় নেতৃত্ব। শিক্ষায় নেতৃত্বের প্রধান কাজ হচ্ছে
শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ভাবে ব্যবস্থাপনা ও পরিচালনা করা। নেতৃত্ব যত শক্তিশালী হবে, প্রতিষ্ঠান বা ব্যবসায় সংগঠনের স্থিতিশীলতা, সাফল্য, লক্ষ্য অর্জনও তত মজবুত হয়। আমরা যে কোনো আলোচনায় করি না কেন, সেটি অবশ্যই লক্ষ্যমুখী হতে হয়। সেই লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় আরো বেশি সুনির্দিষ্ট এবং সুসংগঠিত। নেতার কাজ হচ্ছে সেই লক্ষ্য বা উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। কোন প্রতিষ্ঠানের জন্য প্রণীত ও গৃহীত নীতিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখাশোনা বা তদারকি করার দায়িত্ব নেতার। এছাড়াও নেতার সুচিন্তিত উপায়ে গৃহীত যাবতীয় কর্মসূচির পরিকল্পনা, কর্মী নিয়োগ নির্দেশনা, প্রতিষ্ঠানের মানবিক ও বস্তুগত সম্পদ উপাদানের সমন্বয়, পরিকল্পনা মোতাবেক সকল কাজের সুষ্ঠু সমাধানই নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে কিনা। উপযুক্ত নেতৃত্ব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানই হচ্ছে স্কুল প্রশাসনের নেতা। একটি দলের তিনিই আসলে সুনেতা হন, যিনি দলকে স্বতঃস্ফূর্তভাবে তার প্রজ্ঞার মাধ্যমে এগিয়ে নিয়ে যান এবং যে কোনো সমস্যায় সহযোগিতা প্রদান করেন। সুতরাং একজন প্রধান শিক্ষক কখনোই একনায়কের মতো হবেন না, বরং তিনি সহকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা দানের জন্য সব সময় প্রস্তুত থাকবেন এবং তাদের আস্থা অর্জনের জন্য সচেষ্ট থাকবেন। এম সুলতান মহিউদ্দিন তার স্কুল অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বইতে বলেছেন, The headmaster should refrain from thinking of the school as his and of the teachers are his assistants. He must realize that even the most unexperienced teacher is to some extent responsible for the well-being of the whole institution. This is the secret of proper leadership. তাহলে নেতা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ভূমিকা বহুবিধ এবং খুবই গুরুত্বপূর্ণ। একটি ভূমিকায় তিনি শিক্ষকদের পেশাগত উন্নয়নে, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন, যা করা হয় বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, অনুশিক্ষণ, আলোচনা, উপস্থাপনা, ডিবেট বা বিতর্ক আয়োজনের মাধ্যমে। প্রতিষ্ঠান সবসময় সেদিকে খেয়াল রাখা উচিত, যেদিকে খেয়াল রাখলে তার শিক্ষকদের মাঝে এই পেশাগত উন্নয়নের দিকগুলো ছড়িয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। প্রতিষ্ঠান প্রধান সবসময় তত্ত্বাবধান এবং মেন্টরিং করার ব্যবস্থা রাখবেন, যাতে তার বিদ্যালয়ে শিক্ষণ শেখানো কার্যক্রম ঠিকমতো চলছে কিনা তা নিশ্চিত করা যায়। নেতা হিসেবে একজন প্রতিষ্ঠান প্রধান পেশাগত শিক্ষণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষকদের মধ্যে ক্রমাগত ও গতিশীল পেশাগত আলাপের ব্যবস্থা রাখবেন। এটি শুধু দক্ষ শিক্ষকই নয়, শিক্ষণ কার্যক্রমকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে খুবই দরকার। প্রতিষ্ঠান প্রধানকে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে শক্তিশালী ভূমিকা পালন করতে হয়। শিক্ষাক্রমে উল্লেখিত শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিভিন্ন বিষয়ের জন্য নির্ধারিত শিক্ষণ ফল তার নিজেকে আগে ভালো করে জানতে হয় এবং বিভিন্ন কর্মশালার মাধ্যমে অন্যান্য শিক্ষকদের মাঝেও সেটি ছড়িয়ে দিতে হয়। শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের একটি অন্যতম দায়িত্ব নেতা হিসেবে। বিদ্যালয় কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী, এসএমসি, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়, এলাকার জনগোষ্ঠী, সর্বোপরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কার্যকরী যোগাযোগই আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে একটি ভালো কর্মপরিবেশ এবং মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করে। প্রাতিষ্ঠানিক নেতা সকল ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল আচরণ করবেন। একীভূত শিক্ষা ও জেন্ডার সংবেদনশীলতা একটি গুণগত মানসম্পন্ন কর্মপরিবেশ নিশ্চিত করে, যা শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের অন্যতম দায়িত্ব। আমরা আমাদের প্রথম ভাগের শেষে চলে এসেছি। আমাদের প্রথম ভাগে যে টপিকগুলো ছিল সেগুলো আমরা আরেকবার একটু মনে করি।
ভাগ শিক্ষা প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা সংগঠন, শিক্ষায় তত্ত্বাবধান, পরিদর্শন ও পরিবীক্ষণ, এগুলোই ছিল আমাদের প্রথম ভাগের আলোচনার বিষয়। এবারে গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো সরাসরি পরীক্ষায় আসার মতো, সেগুলো জেনে নেওয়া যাক। শিক্ষা প্রতিষ্ঠানের মূলনীতি ও উপাদান, শিক্ষা প্রশাসনের মূলনীতি ও উপাদান, প্রশাসন ও ব্যবস্থাপনার পার্থক্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো। টিকা হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর যে বিষয়গুলো পড়তে হবে, খুবই গুরুত্বের সাথে পড়তে হবে, সেগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর পূর্ণরূপ কি, এদের কাজ কি, এগুলো নির্বাহী প্রধান কারা। আমি আগেই উল্লেখ করেছি পিওএসডি সিওআরবি কি, এটি অনেকবার পরীক্ষায় আসে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো। এবারে জেনে নেওয়া যাক প্রথম ভাগে যে আলোচনার বিষয় ছিল সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর নমুনা। নিচের কোনটি প্রশাসনের কাজ? নীতি নির্ধারণ করা। শিক্ষার মূল কার্যক্রম কোথায় পরিচালিত হয়? উত্তর, বিদ্যালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে? উত্তর, সচিব। আঞ্চলিক শিক্ষা অফিসের সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এনসিটিবি এর প্রধান দায়িত্ব কোনটি? উত্তর, শিক্ষাক্রম প্রণয়ন ও বিস্তরণ। কোন সংস্থা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং প্রয়োজনে তা সরবরাহ করে? উত্তর, ব্যানবেইজ। বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা প্রণয়ন করেন কে? উত্তর, প্রধান শিক্ষক। নেতৃত্বের ক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা কেমন? উত্তর, সহযোগিতা অর্জন। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক নেতা নিচের কোনটি গ্রহণ করবেন? ইন হাউস প্রশিক্ষণ। এই ছিল আমাদের প্রথম ভাগের আলোচনা। এবারে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ভাগের আলোচনায়, যেখানে রয়েছে শিক্ষাক্রম, পাঠ্যসূচি, শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য শিক্ষণফল, যোগ্যতা, যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম, এই বিষয়গুলো। রয়েছে শিক্ষাক্রম। শিক্ষাক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম। এটিও উৎপত্তিগতভাবে একটি ল্যাটিন শব্দ, যা কুরেরে থেকে এসেছে। এর অর্থ কোর্স অফ স্টাডি, অর্থাৎ পাঠ্য বিষয়। আবার অনেকে বলেন ল্যাটিন শব্দ কুরের থেকে এটি এসেছে, এর অর্থ দৌড়ের মাঠ। এই শব্দগুলো অর্থ থেকে আমরা বুঝতে পারছি শিক্ষাক্রম আসলে একটি ট্র্যাক বা একটি ওয়ে নির্দেশ করছে। তার মানে শাব্দিক অর্থ যাই হোক না কেন, আবিধানিক অর্থে শিক্ষাক্রম বলতে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য পরিচালিত কোর্সকে বোঝায়। শিক্ষাক্রম সম্পর্কে বিভিন্ন মনীষীদের ধারণা, সংজ্ঞা আকারে যেসব ধারণা তারা আসলে দিয়েছেন সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দু একটি সংজ্ঞা তুলে দিয়ে প্রশ্ন এভাবে আসে যে এই শিক্ষাক্রমের সংজ্ঞাটি কার? তাই শিক্ষাক্রমের সংজ্ঞাগুলো আমাদের গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। এখানে কার, পোফাম ও বেকার, জনসন, লটন, মার্শ এবং স্ট্যাফোর্ড, হুইলার, এই শিক্ষাবিদগণের শিক্ষাক্রম সম্পর্কে ধারণা সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। দু একটি সংজ্ঞা যদি আমরা পড়ি তাহলে দেখব যে এখানে শিক্ষাক্রমের বিষয়বস্তু, পরিধি, পরিসর, প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্রথম সংজ্ঞা কারের, এটি 1968 সালের, সেটি হলো
বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত ও পরিচালিত যাবতীয় শিখন যা বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে দলগত বা ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয় তাই শিক্ষাক্রম। আরেকটি সংজ্ঞা যদি আমরা দেখি জনসন 1970 সালের, শিক্ষাক্রম হচ্ছে শিক্ষার্থীর পারদর্শিতা বা ফলাফল। হুইলারের সংজ্ঞাটিও খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে শিক্ষাক্রম বলতে শিক্ষার উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা নির্বাচন, বিষয়বস্তু শনাক্তকরণ, বিষয়বস্তু সংগঠন, মূল্যায়ন ইত্যাদির একটি বৃত্তাকার গতিশীল কার্যক্রমই হচ্ছে কারিকুলাম। সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা যে 4টি মূল উপাদান খুঁজে পাই যা কারিকুলামের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, সেগুলো হলো উদ্দেশ্য, বিষয়বস্তু, শিখন শেখানোর পদ্ধতি ও কৌশল এবং মূল্যায়ন। এই 4টি মূল উপাদান আসলে চক্রাকারে একটির সাথে আরেকটি সম্পর্কিত। এই চিত্রটি দেখলে আমরা কিছুটা বুঝতে পারব। উপাদানগুলোর মধ্যে সম্পর্ক আগেই বলেছি চক্রাকার। উদ্দেশ্য থেকে আসে বিষয়বস্তু, বিষয়বস্তু থেকে আসে শিখন শেখানোর পদ্ধতি ও কৌশল, শিখন শেখানোর পদ্ধতি ও কৌশলের উপর নির্ভর করে মূল্যায়ন করা হয়। মূল্যায়নে যদি কোনো পরিবর্তন হয় সেটি আসলে আবারও উদ্দেশ্যকে টার্গেট করে, তাই এদের মাঝে সম্পর্ক হচ্ছে চক্রাকার। শিক্ষাক্রমের প্রকৃতি ও পরিসর সম্পর্কে এবার আমরা একটু জেনে নিই। শিক্ষাক্রম হচ্ছে শিক্ষার লক্ষ্য অর্জনের বিশদ একটি পরিকল্পনা। এটি কোন স্তরের বিষয়ের শিক্ষা সম্পর্কিত কর্মতৎপরতার সামগ্রিক একটি নীল নকশা। শিক্ষাক্রমের পরিসর বহু বিস্তৃত। শিক্ষাক্রম প্রণয়নে যে দিকগুলো বিবেচনা করা হয় সেটি জানলেই আমরা বুঝতে পারবো যে এটি কিভাবে একটি বিশদ পরিকল্পনা এবং কিভাবে এর পরিসর বহু বিস্তৃত। যে বিষয়গুলো বিবেচনা করা হয় শিক্ষাক্রমে সেগুলো হলো শিক্ষার্থীরা কি শিখবে, কখন শিখবে, কিভাবে শিখবে, কার সহায়তায় কত সময় ধরে শিখবে, শিক্ষাদানে কি কি শিক্ষণ সামগ্রী বা উপকরণ ব্যবহৃত হবে, শিক্ষকের কি যোগ্যতা থাকতে হবে, শিক্ষার্থীর অর্জনকে কিভাবে পরিমাপ করা হবে। শিক্ষাক্রম একীভূত ও অভিন্ন ধারা মেনে চলে। শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে সম্পর্কিত কাজগুলো এর পরিসরের অন্তর্ভুক্ত, যেমন পরিদর্শন, তত্ত্বাবধান, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যোগান। শিক্ষাক্রম যে কোনো শিক্ষা ধারা ও প্রশিক্ষণের জন্য প্রণীত হতে পারে। তাহলে শিক্ষাক্রমের প্রকৃতি ও পরিসর অত্যন্ত ব্যাপক। শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সেটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষাক্রম জ্ঞানের ভান্ডার থেকে প্রয়োজনীয় জ্ঞান অগ্রাধিকারের ভিত্তিতে শনাক্ত করে, অর্থাৎ কোন জ্ঞানটি গুরুত্বপূর্ণ, কোন জ্ঞানটি আগে দিতে হবে, শিক্ষার্থী বয়স এবং পরিণামন অনুযায়ী সেটি অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়। সমাজ ও ব্যক্তির প্রয়োজন অনুসারে বিষয়বস্তু চিহ্নিতকরণ, সমাজের চাহিদা, ব্যক্তির চাহিদা, এই বিষয়গুলোকে আসলে কেন্দ্র করেই শিক্ষাক্রমের বিষয়বস্তু চিহ্নিত হয়। শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা অনুসারে শিখন কাজের মাত্রা নির্ধারিত হয়, তাই শিক্ষাক্রমে শিক্ষার্থীর বয়স এবং পরিণামের দিকটি বিবেচনা করা হয়। এছাড়াও শিক্ষাক্রমের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে যুক্তিসঙ্গত উপায়ে বিষয়বস্তু বিন্যাস করা, বিষয়বস্তুর ধারাবাহিকতা এবং সমন্বয় সাধন করা, শ্রেণী শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণকে জোরদার করা ইত্যাদি। এবারে পাঠ্যক্রম সম্পর্কে আমরা জানব। পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিলেবাস। সিলেবাসের আরো কিছু বাংলা প্রতিশব্দ রয়েছে, যেমন পাঠ্যসূচি, সংক্ষিপ্ত সার,
শিক্ষাক্রমের অংশ, অধ্যয়ন সূচি, তালিকা ইত্যাদি। সুতরাং সহজভাবে বলা যায় সিলেবাস হলো শ্রেণীভিত্তিক শিক্ষণীয় বিষয়বস্তুর তালিকা বা সূচি, অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের সূচিবদ্ধ সংক্ষিপ্ত রূপরেখাকেই পাঠ্যসূচি বা সিলেবাস বলা হয়। প্রশ্ন আসে, সিলেবাস কি ভিত্তিক হয়? উত্তর হচ্ছে শ্রেণীভিত্তিক। শিক্ষাক্রম ও পাঠ্যসূচির পার্থক্য জেনে নেওয়া খুবই জরুরি। এটিও প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। শিক্ষাক্রম যেখানে একটি ব্যাপক ধারণাকে নির্দেশ করে, সেখানে পাঠ্যসূচি শিক্ষাক্রমেরই একটি অংশ মাত্র। শিক্ষাক্রম হলো শিক্ষা স্তরের সকল শিক্ষণীয় বিষয়ের কার্যাবলীর পূর্ণাঙ্গ রূপরেখা, আর পাঠ্যসূচি শুধু পাঠ্য বিষয়ে কি কি বিষয়বস্তু শেখানো হবে তার তালিকা নির্দেশ করে। শিক্ষাক্রমের লক্ষ্য শিক্ষার্থীর সামগ্রিক জীবনের বিকাশ সাধন। পক্ষান্তরে পাঠ্যসূচি শিক্ষার্থীর একটি বিশেষ দিকের বিকাশ সাধন করে। শিক্ষাক্রম একটি স্তরের জন্য প্রণীত হয়, যেমন প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ স্তর, কিন্তু পাঠ্যসূচি একটি স্তরের অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিষয়ের জন্য প্রণয়ন করা হয়। তাহলে বলা যায় শিক্ষাক্রম যদি বৃক্ষ হয়, পাঠ্যসূচি হবে ওই বৃক্ষের শাখা প্রশাখা। এখানে শিক্ষাক্রম ও পাঠ্যসূচির সম্পর্ক এবং পার্থক্যকে দুটি ছবি দিয়ে বোঝানো হয়েছে। সম্পর্কের মধ্যে রয়েছে শিক্ষণ কার্যাবলীকে কেন্দ্রে রেখে সিলেবাস প্রণীত হয় বা বিষয়বস্তু সাজানো হয়। বিষয়বস্তুর বাইরেও আসলে শিক্ষণ অভিজ্ঞতা যা জানিয়ে গঠিত হতে পারে সেই সবকিছুই কারিকুলামের অন্তর্ভুক্ত। এবং পার্থক্যের মধ্যে রয়েছে বিষয়বস্তুগত দিকটি সিলেবাস, এবং বিষয়বস্তুর বাইরেও যা যা রয়েছে, যা একটি শেখানো কার্যাবলী লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সামগ্রিকভাবে একজন শিক্ষার্থীকে সাহায্য করে, সেই সবকিছু কারিকুলাম বা শিক্ষাক্রম। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, শিক্ষাক্রমে বিষয়বস্তু বিন্যাসের ঐতিহ্যগত নীতি। এই নীতিটি সাধারণভাবে শিক্ষাক্রমে মেনে চলা হয়। সহজ থেকে জটিল শিক্ষাক্রমে সহজ থেকে জটিল বিষয় সন্নিবেশ হবে। শিক্ষাক্রমে প্রথমে সমগ্র বিষয়টি ধারণা দেয়া হবে, এরপরে সেটি অংশভিত্তিক ব্যাখ্যা করা হয়। কালক্রম অনুসারে ঘটনার বিন্যাস করা হয়। বর্তমান থেকে অতীতে এর বিন্যাস হয়। মূর্ত থেকে বিমূর্তে শিক্ষাক্রমের বিন্যাস হয়। শিক্ষাক্রম সমকেন্দ্রিক নীতি বা প্যাঁচানো নীতি অনুযায়ী বিন্যাস করা হয়। এগুলো প্রত্যেকটি এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষণ ফল সম্পর্কে জানব। শিক্ষাক্রমের লক্ষ্য কি? লক্ষ্য হলো জাতীয় নীতির অনুসরণে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রণীত কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফললাভ। লক্ষ্য একটি সাধারণ দিক নির্দেশনা দেয়। সাধারণ ফলের একটি সাধারণ বিবৃতি এতে থাকে। উদাহরণ, শিক্ষার্থী সাংবিধানিক বিধি সম্বন্ধে অবহিত হবে। অপরদিকে উদ্দেশ্য হলো শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যে কাঙ্ক্ষিত ফললাভ করা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। উদ্দেশ্য লক্ষ্যের থেকে একটু বিস্তৃতভাবে বর্ণিত থাকে। উদাহরণটা দিলেই এটি একটি স্পষ্ট হবে। উদ্দেশ্যের উদাহরণ হলো দেশের জাতীয় সংসদ বা রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এখানে খেয়াল করুন, লক্ষ্য একটি সাধারণ এবং সংক্ষিপ্ত বিবৃতি যে শিক্ষার্থী সাংবিধানিক বিধি সম্পর্কে জানবে। অপরদিকে উদ্দেশ্য আরেকটু বিস্তৃত এবং আসলে কোন উদ্দেশ্য, কোন কাঙ্ক্ষিত অর্জনটাকে শিক্ষার্থী আসলে লাভ করতে চাচ্ছে সেটি সম্পর্কে দিক নির্দেশনা দেয়। যেমন শিক্ষার্থী দেশের জাতীয় সংসদ বা রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানবে ও সঠিক উত্তর দিতে পারবে। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি হচ্ছে কারিকুলাম বা শিক্ষাক্রম। শিক্ষাক্রমেই
শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে এবং সুস্পষ্টভাবে বিবৃত থাকে। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের পরেই যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো শিক্ষণফল। শিক্ষণফল কি? শিক্ষণফল হচ্ছে উদ্দেশ্যের চাইতেও সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বিবৃতি, যা আসলে শিক্ষার্থী নির্দিষ্ট পাঠ বা কোর্সের মাধ্যমে কি অর্জন করবে সে সম্পর্কে আমাদের ধারণা দেয়। শিক্ষণফল আচরণিক ভাষায় লিখতে হয়। পরীক্ষায় আসে আচরণিক ভাষা কোনটি? উত্তর বলতে পারবে, করতে পারবে, লিখতে পারবে। অর্থাৎ আচরণে সুস্পষ্ট পরিমাপযোগ্য যে বিষয়টি ফুটে উঠবে শিক্ষা কার্যক্রমের শেষে শিক্ষার্থীর মধ্যে, সেটি হচ্ছে আচরণিক ভাষা বা আচরণিক উদ্দেশ্য, যা আসলে শিখন ফলকে ইন্ডিকেট করে। তাহলে বলা যায় যে পাঠ শেষে শিক্ষার্থীরা কি করতে সমর্থ হবে পরিমাপযোগ্য ভাষায় তার সুনির্দিষ্ট উল্লেখই হচ্ছে শিখন ফল। কোন পাঠ বা অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে তা সরাসরি শিখন ফলের মাধ্যমেই জানা যায়। এটিও এমসিকিউ এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে শিক্ষাক্রম উন্নয়নের লক্ষ্য, উদ্দেশ্য, শিখন ফল পরস্পর নিম্নোক্তভাবে সম্পর্কিত। প্রথমেই থাকে লক্ষ্য, যা একটি সাধারণ বিবৃতি। এরপরে সেখান থেকে আরেকটু বিস্তৃত ভাবে আসলে শিক্ষার্থী শিখন কার্যক্রমে শেষে কি কাঙ্ক্ষিত ফল লাভ করবে সেটি লেখা হয়, যা উদ্দেশ্য। এবং উদ্দেশ্যকে যখন পরিমাপযোগ্য ভাষায়, আচরণিক ভাষায় লেখা হয় তখনই সেটা শিখন ফল। লক্ষ্য থেকে উদ্দেশ্য সুনির্দিষ্ট, উদ্দেশ্য থেকেও আরো বেশি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হচ্ছে শিখন ফল। শিখন ফল উদ্দেশ্য থেকে আসে। এবারে জেনে নেওয়া যাক শিক্ষাক্রমে যোগ্যতা বলতে কি বোঝায়। আমরা যেহেতু জানি শিক্ষাক্রম কতগুলো পরিকল্পিত কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডগুলো অর্জন করার মাধ্যমে শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন হয়, তারা বিভিন্ন দক্ষতা অর্জন করে। তাই বলা যায় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা এবং এর দৃষ্টিভঙ্গি হলো যোগ্যতা। উদাহরণ হিসেবে বলা যায় প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থীকে যদি কি কি যোগ্যতা অর্জন করেছে এটি জিজ্ঞেস করা হয়, তাহলে শিক্ষক নিচের যোগ্যতাগুলো আসলে নির্দেশ করে দেবেন। যেমন শিক্ষার্থী বাক্যটি পড়তে পারবে। একটি বাক্য শেখানোর শেষে শিক্ষক আসলে বলে দিবেন শিশুটি এই বাক্য পড়ার শেষে কি করতে পারবে। সেটা যদি পঠন সংক্রান্ত যোগ্যতা হয় তাহলে শিক্ষার্থীর যোগ্যতা হতে পারে পড়তে পারবে, কিংবা শব্দ শনাক্ত করতে পারবে, বর্ণ চিনতে পারবে ও পড়তে পারবে। লেখা সংক্রান্ত যোগ্যতায় বলা যায় বাক্যটি লিখতে পারবে, বাক্যের অন্তর্গত শব্দ দুটি লিখতে পারবে, কিংবা বর্ণ লিখতে পারবে। এগুলোই হচ্ছে যোগ্যতার ধারণা। যোগ্যতা জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা এবং আরেকটি বিষয় মূল্যবোধ, এইগুলো সমন্বয়ে গঠিত হয়। তাহলে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমের সংজ্ঞা যদি আমরা জানতে চাই, এভাবে বলা যায় শিক্ষার্থীগণ একটি সুনির্দিষ্ট বয়স সীমার মধ্যে, যেমন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশে 5 বছরে যে সুনির্দিষ্ট জ্ঞান ও দক্ষতা অর্জন করবে এবং তাদের যে ধরনের আচরণিক পরিবর্তন ঘটবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করে যে শিক্ষাক্রম প্রণয়ন করা হয় তাকেই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম বলা হয়। যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য আমাদের জানা জরুরি। কি কি যোগ্যতা কি পরিমাণে এবং কোন পরিসরে অর্জন করানো হবে তার চিহ্নিত করা থাকে। যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমে শিক্ষার্থীর বয়স ও গ্রহণ ক্ষমতার উপর বিশেষ দৃষ্টি রাখা হয়। এই শিক্ষাক্রমে বিষয়বস্তু
ক্ষেত্রে, বিষয়বস্তু ক্ষেত্রে এবং যোগ্যতার সাজানোর ক্ষেত্রে সহজ থেকে কঠিন বিন্যাসে করা হয়। যোগ্যতা নির্বাচনের সময় জ্ঞান, দৃষ্টিভঙ্গি, দক্ষতা এই 3 প্রকার যোগ্যতার সংমিশ্রণ ঘটানো হয়। অর্থাৎ শিশু শুধু পরিবেশ সম্পর্কে জানবে না বা জ্ঞান অর্জনই করবে না, পরিবেশ রক্ষায় তার মধ্যে দক্ষতা অর্জিত হবে এবং আসলে দিন শেষে তার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হবে, যাতে সে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজে এবং অন্যদেরকেও সে সম্পর্কে উদ্বুদ্ধ করে। যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমে বিভিন্ন শিখন পদ্ধতির সমাহার ঘটানো হয়। শিক্ষার্থীর প্রকৃত অগ্রগতি যাচাই করা হয় যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমে, এবং যদি দুর্বল শিক্ষার্থী চিহ্নিত হয়, সেই দুর্বলতার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা এতে গ্রহণ করা সহজ হয়। আমরা শিক্ষাক্রম নিয়ে জেনেছি। শিক্ষাক্রম হচ্ছে শিক্ষার সামগ্রিক বিষয়ের একটি নীল নকশা। শিক্ষাক্রম মডেল সম্পর্কে আমরা এখন একটু ধারণা লাভ করব। শিক্ষাক্রম বহু ধাপে সংগঠিত হয় এবং শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট অনেকের সম্মিলিত চিন্তার ফসল এতে সন্নিবেশিত থাকে। শিক্ষাক্রম বিশেষজ্ঞগণ শিক্ষাক্রম উন্নয়ন সংক্রান্ত নানা রকম তাত্ত্বিক মডেল উপস্থাপন করেছেন। অর্থাৎ শিক্ষাক্রম মডেল বলতে আমরা এখানে বোঝাচ্ছি শিক্ষাক্রম উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন মডেল। যদিও আমরা মডেল বলতে কোনো বস্তুর বাস্তব প্রতিরূপ বুঝি, তবে এখানে শিক্ষাক্রম মডেল ধারণাটি একটু ভিন্ন। শিক্ষাক্রম মডেল হচ্ছে শিক্ষাক্রম প্রণয়ন এবং উন্নয়নের একটি যৌক্তিক পরিকল্পনা বা ডিজাইন। শিক্ষাক্রম উন্নয়নে সাধারণত 2 ধরনের মডেল দেখা যায়। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এমসিকিউ এর জন্য। শিক্ষাক্রম উন্নয়নের মডেল সাধারণত কয় ধরনের? 2 ধরনের। সরলরৈখিক যে মডেল, সেই মডেলের উদ্ভাবনকারীদের মধ্যে এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্যও মনে রাখার মতো। টাইলার, হিলদা, তাবা এবং কার এই শিক্ষাবিদগণ সরল রৈখিক মডেল উদ্ভাবনকারী। বৃত্তাকার মডেলের অন্যতম প্রবক্তা হলেন হুইলার। এই নামগুলো আমরা এমসিকিউ এর জন্য মনে রাখব। এখানে শিক্ষাক্রম উন্নয়নের কয়েকটি সরল রৈখিক মডেলের চিত্র বোঝার সুবিধার্থে তুলে দেওয়া হলো। প্রথমেই রয়েছে রাফ টাইলারের শিক্ষাক্রম মডেল। হিলদা তাবার শিক্ষাক্রম মডেলটি আরেকটু বিস্তৃত, 7 ধাপে বিন্যস্ত। কারের শিক্ষাক্রম উন্নয়ন মডেল আরো একটু বেশি বিস্তৃত এবং এতে শিক্ষার বিভিন্ন দিক, এদের মধ্যে আন্তঃসম্পর্কগুলো তুলে ধরা হয়েছে। শিক্ষাক্রমের চক্রাকার বা বৃত্তাকার মডেলের কথা যদি উল্লেখ করতে হয়, তাহলে প্রথমেই আসে হুইলারের মডেলের কথা। হুইলারের মডেল পরে ইম্পর্টেন্ট হচ্ছে নিকলস মডেল। নিকলস মডেলে একটি নতুন বিষয় সন্নিবেশিত হয়, যা শিক্ষাক্রম উন্নয়নের অন্যান্য উপাদানের থেকে অপেক্ষাকৃত নতুনতর ছিল। সেটি হচ্ছে বাস্তব অবস্থা বিশ্লেষণ। এমসিকিউ এর জন্য এটিও গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে প্রশ্ন আসে নিকলসের শিক্ষাক্রম উন্নয়নের মডেলে নিচের কোন বিষয়টি নতুন ভাবে এসেছে? উত্তর বাস্তব অবস্থা বিশ্লেষণ। এবারে জেনে নেওয়া যাক আমাদের বাংলাদেশের শিক্ষাক্রম উন্নয়নের কোন মডেলটি অনুসৃত হয়েছে। আপনারা সবাই বুঝতেই পারছেন আমাদের দেশের শিক্ষাক্রম মডেলটি প্রকৃতপক্ষে একটি সরলরৈখিক মডেল। যদিও উপরে এতক্ষণ আমরা যাদের মডেল আলোচনা করলাম, হুবহু তাদের কোনো মডেলই এখানে অনুসৃত হয়নি। এটি প্রকৃতপক্ষে
একটি মিক্স অ্যান্ড ম্যাচ মডেল, যা মূলত সরলরৈখিক ডিজাইনের। এতে প্রথমেই রয়েছে অবস্থা বিশ্লেষণ। সে অবস্থার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রচলিত শিক্ষাক্রম, সমাজ ও রাষ্ট্র এবং আন্তর্জাতিক চাহিদা, রাষ্ট্রীয় মূলনীতি, জাতীয় শিক্ষানীতি 2010 ইত্যাদি সকল কিছুই সুনির্দেশিত বা সকল কিছুর ছায়ায় এতে রয়েছে। অবস্থা বিশ্লেষণের পরে শিক্ষাক্রমের একটি রূপরেখা প্রণয়ন করা হয়। রূপরেখা প্রণয়নের পরে আসলে বিষয়ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন করা হয়, যা আরেকটু বিস্তৃত। এরপরে শিক্ষাক্রমের সমন্বয় সাধন এবং সার্বিক রূপদান করা হয়। সবশেষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি কর্তৃক শিক্ষাক্রম অনুমোদিত হয়, যা আসলে প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়। তাহলে আমাদের দ্বিতীয় ভাগের ইম্পর্টেন্ট টপিকগুলো এবারে জেনে নেওয়া যাক। আমাদের দ্বিতীয় ভাগের বিষয় বস্তু ছিল শিক্ষাক্রম, পাঠ্যসূচি, শিক্ষাক্রমের লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষণফল, যোগ্যতা, যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম। এই সব বিষয়ের উপর গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো শিক্ষাক্রমের ধারণা, উপাদান, পরিধি। শিক্ষাক্রমের উপাদান এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে নিচের কোনটি শিক্ষাক্রমের উপাদান বা নিচের কোনটি শিক্ষাক্রমের উপাদান নয়, এইভাবে এমসিকিউ থাকে। শিক্ষাক্রম ও পাঠ্যসূচির পার্থক্য, শিক্ষাক্রমের বিষয়বস্তু বিন্যাসের নীতি, যোগ্যতা এর সংজ্ঞা, যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য, বেঞ্জামিন ব্লুমের উদ্দেশ্যে শ্রেণীবিভাগ, যা আসলে আমাদের এই ক্লাসের 3 নম্বর ভাগে আলোচনা করা হবে, লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। এবারে তৃতীয় ভাগের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর নমুনা দেখে নেওয়া যাক। শিক্ষাক্রমের মূল উপাদান কয়টি? উত্তর 4টি। শিক্ষাক্রম প্রণয়নের ক্ষেত্রে নিচের কোনটি আচরণিক ভাষায় লিখতে হয়? উত্তর উদ্দেশ্য। শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যে কাঙ্ক্ষিত ফল লাভ করা হয় তাকে কি বলে? উত্তর উদ্দেশ্য। নিচের কোনটিতে যোগ্যতার সবগুলো ধারণা অন্তর্ভুক্ত রয়েছে? উত্তর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমের বৈশিষ্ট্য কোনটি? উত্তর চিহ্নিত দুর্বলতা অনুযায়ী তা দূরীকরণের নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ। শিক্ষাক্রম উন্নয়ন প্রক্রিয়ায় রৈখিক মডেলের উদ্ভাবক কে? উত্তর টাইলার। কারের শিক্ষাক্রম তত্ত্বটি কি ধরনের? উত্তর রৈখিক। শিক্ষাক্রমের উন্নয়নের বৃত্তাকার মডেলের প্রধান প্রবক্তা কে? উত্তর হুইলার। এই ছিল আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় ভাগ, শেষ পর্যায়ে। এবারে আমরা চলে যাব ক্লাসের তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে রয়েছে ব্লুমসের ট্যাক্সোনমি, যাতে শিখন উদ্দেশ্যের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করা হয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক বেঞ্জামিন ব্লুমের শিখন ট্যাক্সোনমি আসলে কয় ভাগে বিভক্ত বা উদ্দেশ্যগুলিকে তিনি কয় ভাগে ভাগ করেছেন। বেঞ্জামিন ব্লুম ছিলেন একজন মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি 1956 সালে শিখন উদ্দেশ্যের একটি ডোমেইন বা ট্যাক্সোনমি উদ্ভাবন করেন। এতে 3 ধরনের উদ্দেশ্যের কথা তিনি বলেছেন। প্রথমটি জ্ঞান সম্বন্ধীয়, একে বলা হচ্ছে কগনিটিভ ডোমেইন। দ্বিতীয়টি অনুভূতিমূলক, অ্যাফেক্টিভ ডোমেইন। তৃতীয়টি মনোপেশিজ বা সাইকোমোটর ডোমেইন। এবারে এই ডোমেইনগুলো সম্পর্কে সংক্ষেপে জানবো এবং শিখন উদ্দেশ্যগুলি এখানে কতগুলো সাবডোমেইন বিভক্ত সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। জ্ঞান সম্বন্ধীয় ডোমেইন বা কগনিটিভ ডোমেইনে শিখন উদ্দেশ্যকে 6টি ভাগে বিভক্ত করা হয়েছে। ভাগগুলো হলো স্মরণ, রিমেম্বারিং, অনুধাবন, আন্ডারস্ট্যান্ডিং, প্রয়োগ, অ্যাপ্লাইং, বিশ্লেষণ, অ্যানালাইজিং, মূল্যায়ন, ইভ্যালুয়েটিং, সবশেষে সৃজন বা ক্রিয়েটিং।
এগুলো যদি আমরা বলি, এটি আসলে স্মরণ থেকে সৃজনের দিকে জ্ঞানের নিম্নক্রমে আসছে। স্মরণ থেকে সৃজনের দিকে জ্ঞানের ঊর্ধ্বক্রমে আসছে। এখানে স্মরণ হচ্ছে সর্বনিম্ন স্তর, তারপরের স্তর অনুধাবন, তারপরে আমরা প্রয়োগ করতে পারি, তারপরে বিশ্লেষণ করতে শিখি, তারপরে মূল্যায়নে যেতে পারি এবং সব শেষে সর্বোচ্চ যে স্তর সেটি হচ্ছে সৃজন। জ্ঞান সম্বন্ধীয় এসব উদ্দেশ্য পুরোপুরিভাবে জানা থাকলে যে কোনো বিষয়ে সামগ্রিক ধারণা লাভ করা যায় এবং কার্য সম্পাদনে তা কার্যকরভাবে ব্যবহার করা যায়। জ্ঞান সম্বন্ধীয় যে ট্যাক্সোনমি বা ডোমেইন, সেটি চিত্রের মতো এইভাবে পিরামিড আকারে থাকে। রিমেম্বার থেকে ক্রিয়েটিং টি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, গুরুত্বের ঊর্ধ্বক্রম অনুসারে। এরপরেই রয়েছে আমাদের অনুভূতিমূলক ডোমেইন বা অ্যাফেক্টিভ ডোমেইন। কোনো বিষয় গ্রহণ ও বর্জন, পছন্দ, অনুভূতি এবং আবেগের মাত্রা ইত্যাদি অনুভূতিমূলক উদ্দেশ্যের অন্তর্গত। এতে 5টি শ্রেণী রয়েছে: গ্রহণ বা রিসিভিং, প্রতিক্রিয়া রেসপন্ডিং, গুরুত্ব ভ্যালুইং, সংগঠন অর্গানাইজিং, বৈশিষ্ট্য ক্যারেক্টারাইজিং। এসব অনুভূতিমূলক উদ্দেশ্যের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে কিরূপ মনোভাব বা আচার আচরণ প্রকাশ করে তা জানা যায়। জ্ঞানী ও ডোমেইনের মতো অনুভূতিমূলক ডোমেইনকেও একটি পিরামিডের আকারে দেখানো যায়, যা আসলে নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, যা আসলে জ্ঞানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। রিসিভিং হচ্ছে সর্বনিম্ন ধাপ, রেসপন্ডিং তার থেকে একটু উপরের ধাপ, রেসপন্ডিং এর পরে ভ্যালুইং, তারপর অর্গানাইজিং, এরপর ক্যারেক্টারাইজেশন। এরপরে যে ডোমেইনটি সেটি হচ্ছে সাইকোমোটর ডোমেইন বা মনোপেশির ভাগ। যে কার্য সম্পাদনে মন ও পেশির সমন্বয় সাধনের কাজগুলো করা হয় তাকে মনোপেশির দক্ষতা বলা হয়। বিজ্ঞানের ব্যবহারিক কাজের উদাহরণ এক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি উদাহরণ। ব্যবহারিক কাজে আমরা মন এবং পেশি দুটোই ব্যবহার করি। মনোপেশির ডোমেইনকে 5টি সাব ডোমেইনে ভাগ করা হয়েছে: অনুকরণ ইমিটেশন, হাতের কাজ ম্যানিপুলেশন, খুঁটিনাটি কাজ প্রিসিশন, গ্রন্থনা আর্টিকুলেশন, সহজীকরণ নেচারালাইজেশন। ইমিটেশন থেকে নেচারালাইজেশনে কাজগুলো ধীরে ধীরে নিখুঁত এবং যিনি করবে কাজ সেই শিক্ষার্থীর জন্য সহজ হতে থাকে। সহজ এবং স্বতঃস্ফূর্তভাবে সর্বশেষ ধাপ সহজীকরণে এসে শিক্ষার্থী কোনো কাজকে স্বভাবে পরিণত করেন। ব্লুমস ট্যাক্সোনমির সাইকোমোটর ডোমেইনে পিরামিড আকৃতি দেখলে আমরা এটি বুঝতে পারব। এখানে পিরামিডটি ঊর্ধ্বক্রমে সাজানো। সবার নিচে সর্বপ্রথম ধাপ ইমিটেশন, এরপরে ম্যানিপুলেশন, এর আরেকটু ওপরে প্রিসিশন, আর্টিকুলেশন, নেচারালাইজেশন। এই ছিল আমাদের ব্লুমস ট্যাক্সোনমির 3টি ডোমেইন নিয়ে আলোচনা। এই ডোমেইনগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ব্লুমসের ট্যাক্সোনমির ভিত্তিতে উদ্দেশ্যের শ্রেণী বিভাগ। এই বিষয়টি সমগ্র ট্যাক্সোনমিকে আসলে নির্দেশ করে। জ্ঞানীয় শ্রেণী বিভাগ, আবেগীয় শ্রেণী বিভাগ এবং মনোপেশিজ শ্রেণী বিভাগ এর মধ্যে পড়ে। প্রত্যেকটা ভাগে আসলে কয়টি করে সাবডোমেইন রয়েছে এবং তাদের নামগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। জ্ঞান সম্বন্ধীয় ডোমেইনের ভাগ যে 6টি রয়েছে সেইগুলো আমাদেরকে গুরুত্বের সাথে পড়তে হবে। এই 6টি ডোমেইন থেকে আরো বিস্তারিত প্রশ্ন আসে। এবার ব্লুমস ট্যাক্সোনমি থেকে যে এমসিকিউ গুলো থাকে তার কিছু নমুনা। জ্ঞান সম্বন্ধীয় উদ্দেশ্যকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? উত্তর 6টি।
কোনটি মনোপেশিজ শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর হাতের কাজ। কোনটি অনুভূতিমূলক উদ্দেশ্যের অন্তর্গত? উত্তর গ্রহণ। আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আপনাদের জন্য একটি রেফারেন্স বইয়ের উল্লেখ করা হয়েছে। বইটির নাম শিক্ষা বিজ্ঞান ও বাংলাদেশের শিক্ষা। বইটি রচয়িতা চারজন: ডক্টর আব্দুল মালেক, ডক্টর মরিয়ম বেগম, ডক্টর ফখরুল ইসলাম, শেখ শাহবাজ রিয়াদ। আমি এই বইটিকে রেফারেন্স হিসেবে এই জন্যই দিয়েছি যে আপনাদের এই ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা প্রশাসন, ব্যবস্থাপনা, তত্ত্বাবধান, পরিদর্শন, পরিবীক্ষণ এবং শিক্ষাক্রম, পাঠ্যসূচির লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষণফল, যোগ্যতা, যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম, এই বিষয়গুলো সাথে ব্লুমস ট্যাক্সোনমিরও কিছুটা এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে শিক্ষার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং এর অন্তর্গত প্রতিষ্ঠানসমূহ, এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এই বইটি থেকে আপনারা এইসব বিষয়ে উপকার পাবেন এবং এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আশা করি আপনাদের আজকের ক্লাসে উপকার পেয়েছেন এবং আপনাদের জন্য শুভকামনা। সবাই যেন একটি যথাযথ প্রস্তুতির মাধ্যমে এই যে স্পেশাল বিসিএস এর লড়াই নিজেদেরকে এগিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।